আসলে মহান জুলাই সম্পর্কে সবাদের একটি ধারণা কি আতঙ্কিত একটি দিন ছিল, কি কষ্টময় একটি দিন ছিল, কি বেদনাময় একটি দিন ছিল, কিভাবে দেখেছিলেন আপনারাও জানেন। আমার শুধু এটা লাইভ দিয়ে 1971 সালের কাহিনী নয় যে আজ থেকে 53 বছর আগে, আপনার জন্য ইতিহাস। এটা আমার বক্তব্য শুধু আপনারা কতটুকু সঠিক আছে এটা শুধু আপনারাই বুঝতে পারবেন, যেহেতু বাস্তবতা এখনও বিলীন হয়ে যায় নাই, এখনও রাজপথে আমার শহীদ ভাইদের তাজা রক্ত লেগে আছে। 5 অগাস্টের আগে আরও অনেক অগাস্ট ছিল। প্রত্যেকটা দিন আমাদের মধ্যে বিগত 17 বছরের ফ্যাসিস্টি নির্যাতন একটি দিন একটি 5 অগাস্ট ছিল। আমরা সবাই আতঙ্কিত ছিলাম, আমরা সবাই ছিলাম একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ থেকে কিভাবে আমরা একটা সাম্য মানবিক রাষ্ট্রের দিকে এগিয়ে যাব, এমন চিন্তাভাবনা থেকে আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের সব কিছু। আজকে সেই 5 অগাস্টের দিন, আমি 4 অগাস্টের দিন বর্ণনা করব। 5 অগাস্টের আমাদের আন্দোলন স্থগিত হয়ে যাওয়ায় আমরা যখন বিজয়ে 2:45 আমরা জানতে পারি আমাদের সংসদ ভবন খানায় খানায় ভরে গিয়েছে, গণভবন, তখন কিন্তু আমরা একটা আনন্দ উল্লাস নিয়ে সেই সিলেট থেকে আমি সরাসরি সিএনজি রিজার্ভ করে আমি জগন্নাথপুর আনন্দ মিছিলে এসে যুক্ত হওয়ার আগেই দেখলাম যে আওয়ামী লীগের কার্যালয় বার্যালয় একটু ভাঙচুর হয়েছে। আসলে আমরা কখনো ভাঙচুর বা কোনো ক্ষয়ক্ষতি বিগত 17 বছর করিনি। 5 অগাস্টের পরেও আমরা কোনো দুর্নীতি লুটপাটের সাথে জড়িত নয়, যা আপনারা ফিস মিডিয়া নয় শুধু আমাকে যারা ব্যক্তিগত চিনেন জানেন। 5 অগাস্ট একটি ভয়ানক একটি দিন ছিল। ওই দিনে আমরা দেখেছিলাম সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য 41-এর টার্গেট বাস্তবায়ন করার জন্য আমার নিরীহ বাঙালি জনগোষ্ঠীর উপর হামলা, এবং বিশেষ করে জামাত এবং বিএনপির নেতৃবৃন্দকে গুম খুন হত্যা, রাজনীতির যে নির্লক্ষা প্রকাশ্যে গুলাগুলি, এবং অনেক বাইরে আমার সেই জুলাইয়ে শহীদ হয়েছেন, তাদের চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। আমিও তা থেকে ব্যতিক্রম নয়, হয়তো আমরা আপনাদের সম্মুখে বেঁচে আছি, তবে আমরা অনেক জায়গায় গুলিবিদ্ধ এবং আমাদের চোখ দিয়ে এখনও আমরা ঠিকমতো দেখতে পারি না। এরপরেও কিন্তু 5 অগাস্টের এই যে 4 অগাস্টে আমরা ছিলাম জিন্দাবাজার 3:15 সময়, 3:15 জিন্দাবাজার চৌরাস্তার পয়েন্টে যখন আন্দোলন জমায়েত হয়, ওই জায়গায় আপনি লক্ষ্য করবেন আসরের নামাজ পড়ার জন্য কিছু জামাত ইসলামের বাইরে রাজপথে দাঁড়িয়ে যায়, এবং ওদেরকে সেফ দেওয়ার জন্য আমি ঠিক আগে দিয়ে ছিলাম। যেহেতু আপনারা আমার এই ভিডিওটা আমি আপনাদের সবসময় আমি সারি, মাঝে মধ্যে আমরা প্রমাণ ছাড়া হুট করে যদি জুলাই সনদের জন্য বা কোনো কিছুর জন্য বা নেতা হওয়ার জন্য এটা আমরা কখনো করি না। আমরা করেছি একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ দেখার জন্য, আলিমুল আমাদের হত্যা থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যাতে হত্যা বন্ধ করতে পারি, এই দেশে সুস্থ একটি বুট এবং বাতের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। এই বুট এবং বাতের অধিকার, জনগণের অধিকার আদায় করতে যে জামাত বিএনপির নেতৃবৃন্দরা যে দীর্ঘ 17 বছর আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, এটার রূপরেখা কিন্তু জুলাইয়ের একটি ছাত্র আন্দোলন ছিল। ওই আন্দোলনে কিন্তু জামাত বিএনপির নেতৃবৃন্দরাও রাজপথে ছিলেন। আমরা এদেরকে রাজপথে দেখেছি, যেহেতু আপনারা অনেক টিভি নিউজ টুজ দেখেছেন, আপনারা কিন্তু ওনাদেরকে দেখেছেন যে ফ্যাসিস্টি শেখ হাসিনাকে কীভাবে বিতাড়িত করার জন্য ওদের অমরণ চেষ্টা করেছিলেন। আমরাও ব্যতিক্রম নয়। এই দেশের কথা চিন্তা করে, নেতৃবৃন্দদের কথা চিন্তা করেই আমরা সবসময় রাজপথে সক্রিয় হয়ে থাকতাম। সেই জুলাই যাতে আর আমাদের পরবর্তী কোনো জুলাই না হয়, এই দেশের মানুষ আর রক্তাক্ত না হয়, এই দেশের মানুষ আর খুনের শিকার না হয়, সেই জুলাইয়ে আমি অংশগ্রহণ করতে পেরে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা দিয়ে কিছু বলতে পারবো না। আমি এই যে লাশের থুপের গল্প আমি বলতে পারবো না। আসলে আমার কলিজা ফেটে যায়। আমি অনেক মানুষকে দেখেছি রক্তাক্ত অবস্থায়, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক মানুষের আহাজারি কান্না ছিল। আমরা এমন একটা দেশ চাই আগামীতে এই জুলাইয়ের আন্দোলন আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকুক, আর আগামী দিন যাতে আমাদের আর কোনো মানুষ রাজপথে শহীদ না হয়। এইভাবে যদি আমরা আজকেও দেখতে পাচ্ছি, এই দেখা হয়েছিল 1-2 দিন আগে জগন্নাথপুর থানায় একটা অভিযোগ নিয়ে গিয়েছিলাম আমি, আজ থেকে 3 মাস আগের। আমি এই জগন্নাথপুর আমার আরও একটি জিডি ছিল,
নিরাপত্তার জিডি ছিল, ওই জিডিটা নিয়ে যেহেতু দেখলাম ওরা বারবার হুমকি দামকি দিচ্ছে আমাকে, আমি বিগত জুলাই 1 জুলাই আসতে না আসতে আরেকটা জুলাই আসার আগেই আমরা জুলাই জুলাইয়ের আন্দোলনের দিন আমিও দেশের সাধারণ জনতার মতো আমিও ব্যবসা নিয়ে বসেছিলাম লুকিয়ে লুকিয়ে, আমার সারা দরজা জানালা বন্ধ করে শুধু আমি দোকানের ভিতরে ছিলাম। হঠাৎ করে অনুমানিক 14 জুলাই শুক্রবারের দিন, ওই দিন আমি আমার দোকানের মধ্যে গরমের জন্য, বিল্ডিংয়ে খুব গরম, চেষ্টা করেছিলাম একটু বাতাস খাবো। হঠাৎ দেখতে পেলাম শফিক চৌধুরী সাহেব ওই রাস্তা দিয়ে যাচ্ছেন এবং আমাকে উনি দেখেছেন। আমি মনে করেছি মিয়ার বাজার পাস হয়ে গেছেন। এর কিছুক্ষণ পরেই আমি দেখতে পেলাম 5-7 জন মানুষ সংঘবদ্ধভাবে আমার দোকানটা ঘিরে ফেলছে এবং আমাকে খুঁজাখুঁজি করছে। তখন ওই ডিবিগুলো আমাকে চিনত না, তো হুট করে এই মোবাইল কানেকশন বন্ধ থাকায় ওই ওয়্যারলেস দিয়ে বলেছে ওর তো কোনো ছবি নেই আমার কাছে। ও কে জানি বলতেছে ওই দেখেন আপনার পিছনে, ওই জায়গা থেকে কিন্তু আমি ওই মাদ্রাসার দিকে গিয়ে, আমার দোকানের পিছন দিকে গিয়ে আমি নিজবান্দারুকা হয়ে, আমি এই গুদামঘাট হয়ে আমি আবার খোজাবাজ এসেছিলাম আমার নানার বাড়ি। ওই জায়গাতে আমি এই আস্থা রাইতে আমার ফ্রেন্ড বুন ফারা সিরা সব কিছু ভরে গিয়েছিল। আমি গেছিলাম আমার নানার বাড়ি, ওই জায়গাতে গিয়ে আমি থাকতে পারি নাই। পরের দিন সকালে ওই জায়গাতেও ডিবি হামলা করেছে। তো যাই হোক, আমি পরবর্তী দিন যেহেতু আমাকে সেল্টারে আনার জন্য জগন্নাথপুরের অনেক নেতৃবৃন্দরা চাপ সৃষ্টি করেছিলেন এবং স্থানীয় যারা আওয়ামী লীগ ছিলেন, আওয়ামী লীগরাও আমাকে অনেক চাপ সৃষ্টি করেছেন। আমি সেই চাপকে অপেক্ষা করে আমি চিন্তা করেছি আমার ভাইয়ের সেই ছাত্র জনতা ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করছে, এই যেভাবে লাশের থুপ আমরা দেখতে পারছি, আমি যদি আজকে ঘরের মধ্যে বসে থাকি, বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম, আর আজ যদি আমরা সেই জুলাইয়ের ভাইদেরকে যারা আমাদের দাবির সাথে সমন্বয় করে আন্দোলন করতেছে তাদেরকে কিভাবে সেফ দেওয়া যায়, আমি ওই দিনই 14 জুলাই থেকে 15 জুলাই ওই জায়গাতে গিয়ে আমরা সিলেট অবস্থান নেই, মদিনা মার্কেট সহ, তালতলা সহ, জিন্দাবাজার সহ, সেই আখালি পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন সংগ্রামে যুক্ত হই। আমি 4 জুলাই যখন চৌরাস্তা পয়েন্টে এই আপনার এই আম্বরখান চৌরাস্তা জিন্দাবাজার বাদেই আপনার এই জন্য আলহামরা শপিং সিটি, ওই জায়গাতে একটা আন্দোলন ছিল 2:45 ওই আন্দোলনে পুলিশরা আমাদের কাছে সারেন্ডার করে, হাতজোর করে। এর কিছুক্ষণ পরই চলে আসে 3-15 আন্দোলন। 4টার কাছাকাছি টাইমে আমরা ওই জায়গাতে নামাজ পড়েছি। ওই জায়গাতে পুলিশের সাদার ট্যাঙ্কার ছিল, জনকামানের ট্যাঙ্কার ছিল, চতুর্দিকে পুলিশ। এই যে মধুশহীদ মাজার থেকে ওই দিক দিয়ে কিন্তু পুলিশের এই জায়গা থেকে একটু এই চৌরাস্তার পয়েন্ট থেকে একটু পশ্চিমে ক্যাম্প ছিল, পুলিশের ক্যাম্প ছিল, ওই জায়গাতে জমায়েত ছিলেন ওরা। তো যাই হোক, আমরা যখন বুঝতে পারলাম ওরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে এবং পুলিশের হাতে গুল্লি লোড করতেছে, ওই সময় আমি ওই জায়গাতে আসি এবং ওই নামাজ শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার সাথে সাথে নামাজটা পড়তে দেয় নাই। এমন সময় গুলাগুলি, গ্যাস, আমার 2 চোখ এখনও আমি ঠিকমতো দেখতে পারি না। আসলে 28 অক্টোবরও আমি ঢাকায় ছিলাম আন্দোলনে, তো ওই সময়ের মামলাও আমি কাঁধে নিয়ে একটা রাত ঠিক মতো ঘুমাতে পারি না। এই দেখতেছেন আমাদের বিগত দিনের চেহারা আর আজকের চেহারা। 5 আগস্টের পরে কিন্তু আমরা আরও নির্যাতনের শিকার। তো এই দেখেন আমাদের চোখ দিয়ে এখনও ঠিকমতো আমরা দেখতে পাই না। ওই জায়গাতে আমার 2টা গুলি হয়, যা আমার এই যে সার্টিফিকেটের সাথে যুক্ত আছে। ওই সময় আমি সার্টিফিকেট করেছিলাম, এই যে 2-3টা গুলি আছে, 8টা গুলি আছে অন্য কোন জায়গায়, এই যে এটা কি সিলেটের ঘটনা? সিলেটে জিন্দাবাজার। ওই জায়গা থেকে উসমানীতে আসি আমরা, উসমানীতে চিকিৎসা নেয় নাই আমাদের। ওই সময় কিন্তু এই যে উসমানীর যারা সরকারি কর্মকর্তারা ছিলেন, ওই সময় জামাত বিএনপি লোকদের নিতেন না। কিছু আমাদের এই ক্লিনিকগুলা হোক আর সরকারি স্থাপনাগুলা হোক, কিছু চুপি যারা জামাত বিএনপি ছিলেন, ওরা যে সিস্টেমে পারেন কিছু মানুষদের চিকিৎসা দিয়েছিলেন। আমরা সুনামগঞ্জ গিয়ে ওই রাইতে আমরা সুনামগঞ্জ চলে যাই এবং সুনামগঞ্জ থেকে আমরা চিকিৎসা নিয়ে বাড়িতে আসি।
তো চিকিৎসার যে খরচটা আহত হওয়ার পরে আপনার চিকিৎসার ব্যয় এটা কে বহন করেছিল? আমাদের চিকিৎসার ব্যয় বহন করেছিলেন আমাদের নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দ বলতে এখানে কয়েকজনের নাম বলেন। আমি আসার সময় আপনাকে সহযোগিতা করেছিলেন? আমাকে সহযোগিতা করেছিলেন সুনামগঞ্জ জেলার, সিলেটে ছিলেন অনেক আমাদের জামাত ইসলামের বাইরে ছিলেন। ওই জায়গাতে চিকিৎসায় সমস্যা হওয়ায় যখন আমরা কিছু কিছু বিয়ানীবাজারের দিকেও মানুষ গেছে, প্রাইভেট ক্লিনিকের দিকে গেছে, ওইটা কেউ জানতো না যে আজকে যে এইটা সার্টিফিকেট লাগবে কি লাগবে না, কি বা লাগবে। যখন যারা আজকে আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে ওরাও ছিল আওয়ামী লীগের লোক যারা তদন্ত করে। তো ওই সময় আমাদের নেতৃবৃন্দরা জাতীয়তাবাদী দলের এই যে বর্তমানে পৌর বিএনপির দায়িত্বে আছেন হুমায়ুন ভাই সহ অনেকেই আমাদের চিকিৎসায় সহযোগিতা করেছিলেন এবং আমাদের প্যাকেটও টাকা ছিল। ধন্যবাদ। জুলাই আন্দোলনের লিস্টে আমার নাম প্রথম অবস্থায় এই লিপিবদ্ধ হয় নাই। আমি অনেক চেষ্টা করেছি। আমাদের জাতীয়তাবাদী দলের কিছু আওয়ামী লীগের দূষরদের বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি আমি। 5 আগস্টের পরে কিভাবে ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, কিভাবে ওরা এই যে আওয়ামী লীগের ওদের বোন জামাইকে সুরক্ষা দিবে, আমি কিন্তু বারবার এর আগে 5 আগস্টের পরেও আমি কিন্তু একবার এই যে এই আওয়ামী লীগের দূষরদের দ্বারা আহত হয়েছিলাম এবং আমি উপজেলা কমপ্লেক্সে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আমি একটা এই মামলাও দিয়েছিলাম। ওইটা আছে আমাদের দারোগার হাতে, আমাদের যিনি মিরপুর ইউনিয়নে আছেন। এই যাই হোক, ওইটা নিয়ে বহুত ঠালবাহানা হয়েছে। ওইটা থেকে কিভাবে আমাকে আলানো যায়, কিভাবে ওদেরকে বাঁচানো যায়, এমন সিস্টেমে আমার সাথে বারবার আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে আপোষ করানোর জন্য বৈঠক হয়েছে। আমাকে বিভিন্ন ঘুষ বাণিজ্য দিবে, 2 লাখ 3 লাখ টাকা আপাতত দিচ্ছেন, এমনভাবে অঙ্গীকার করেছেন যাতে ওনাদের আর মামলায় আমি না নিয়ে আমি 2-3 লাখ বা 5 লাখ টাকা পাবো, অনেক সময় অনেক প্রকার সুযোগ সুবিধা পাবো ওনাদের কাছ থেকে। এইভাবে যখন আমি কথাবার্তা শুনি, সিলেট যখন আমাকে নিয়ে যাওয়া হয়, সিলেট চাইনিসে, এই যে আমাদের জগন্নাথপুর মিরপুর ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ ছিলেন ওই জায়গাতে আমি আপোষ নামায় আমি ওইটা অস্বীকার করি যে আমি কখনো ওদেরকে ক্ষমা করতে পারবো না। এটা দেশের শত্রু, জাতির শত্রু, যারা দুঃসময়ে আমার ভাইদের অধিকার হরণ করেছে, মসজিদ মন্দির বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। এই অজুহাতে ওদের হাত শক্ত থাকায় আপনি দেখবেন জাতীয়তাবাদী দল যারা আছেন আমাদের জগন্নাথপুর অনেক নেতৃবৃন্দদের আবার কুটুম আছেন জামাতে ইসলামের নেতৃবৃন্দদের সাথে। তো যাই হোক, ওরাও সম্বন্ধিক বা ভাই এমন একটা সম্পর্কের মধ্যে থেকে আমরা আসলে সঠিক মানবতা যেটা ওইটা পাইনি, ওইটা থেকে আমরা হারিয়ে গিয়েছি। যার কারণে আমার এই ভাই আসলে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি আসলে আমার এই যে একটি সাংবাদিক যদি চায় যে এক খুসা কলম দিয়ে বাংলাদেশের ইতিহাসকে উলটপালট করতে, ওইটা সম্ভব, ওইটা আমরা আগে বলতাম। এখনও আমি দেখতে পাচ্ছি আগামীতে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমার এটা বিশ্বাস হয়ে গিয়েছে, আগামীর প্রশাসন হবে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার প্রশাসন এবং সাংবাদিক ভাইয়েরা হবে আমাদের জন্য, দেশের রাষ্ট্রের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। এটা আমার বিশ্বাস, যা আমি জিলু ভাইয়ের কাছ থেকে পেয়েছি। ঠিক আছে, আপনি কি এখনো চিকিৎসা নিচ্ছেন না আপনি এখন সুস্থ আছেন? জি না, আমি এখনো চিকিৎসা নিয়েছি। এই যে 5 আগস্টের পরে আওয়ামী লীগের দূষররা বারবার আমাকে জিম্মি করার চেষ্টা করছে। বিগত দিনে এই দেখেন খানের অবস্থা আমার, এই দেখেন একটা অঙ্গহানি ঘটানোর পরেও আজকে যে পুলিশদেরকে আমাদের সাক্ষী দিতে হয়, আমরা যদি কোনো কিছু সাক্ষী দিয়ে করতে হয়, যে সাক্ষী বর্তমানে আওয়ামী লীগের জালিমের আমলে কোনো ব্যক্তি ছিল যে একটা মামলা জিতে পেরেছে, এখনও নির্বাচন হয় নাই, এখন কেস, আমরা সাক্ষী পাবো কোথায়? একদল গিয়েছে আর বর্তমানে যারা আছে ওরাই তো আওয়ামী লীগের দূষর। এখনও তো আমরা ত্যাগী নেতাকর্মী নির্ধারণ হয় নাই। যেহেতু আমার মতে একটা ত্যাগী রাজপথের সৈনিক, আজ পর্যন্ত আমরা এই শুধু এই আমাদের এই মূল্যায়নের জন্য আমরা আজকে কথা বলতে হচ্ছে, এটা আসলে আমাদের লজ্জা করছে। এই যে ত্যাগী বলা হয়, আসলে এই ত্যাগীকে মূল্যায়ন দিন, এই ত্যাগীকে ভিখারি বানানোর চেষ্টা করবেন না। আমরা আসলে ভিখারি নয়, এই দেশের জন্য সব কিছু করেছে, আমাদের কোনো মূল্যায়নেরও আমরা এইটা নিয়ে আমরা কথা বলে কোনো মূল্যায়ন চাই না। আপনাদের বিবেক, জাতির বিবেক, এই দেশের মানুষ যদি মূল্যায়িত হয় আমরা মূল্যায়িত হব।
রাষ্ট্র বা কোনো সংগঠন থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়েছিলেন কিনা আর্থিকভাবে? আমি 28 অক্টোবরে মামলা আসার পরে আমাদের জাতীয়তাবাদী দলের প্রধান, আমাদের আন্দোলন সংগ্রামের যে মহানায়ক বলা হয় জনাব তারেক রহমান সাহেব জেলের মধ্যে পিসি কার্ডের মাধ্যমে আমাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আমাদের খেয়াল করেছেন। জামাত ইসলামের অনেক ভাইয়েরা ছিলেন ওই জায়গাতে, জেলে ছিলেন, ওরাও আমাকে বলেছিল তোমার কোনো সমস্যা হলে আমাদেরকে বলতে পারো, কোনো দুর্বলতা থাকলে। আসলে আমি কখনো দুর্বলতাকে ফুটিয়ে তুলি নাই। আর আমি গরিব নই, একবারে গরিবও ছিলাম না। আমি একটা বিশিষ্ট একটা ব্যবসায়ী ছিলাম এবং সব সময় আর্থিকভাবে সচ্ছল ছিলাম, যার কারণে আমি সব সময় দলকে দিয়েছি। দলের কাছ থেকে কোনো কিছু নেওয়াটাকে আমি কখনো পছন্দ করতাম না। আমি সব সময় দেওয়ার চেষ্টা করি, আগামীতেও কিছু দেব, এমন চিন্তা ভাবনা নিয়ে আমি রাজনীতি করি। আচ্ছা, আপনার শারীরিক অবস্থা এখন কেমন? কোনো জটিলতা আছে কিনা? আমার আসলে জটিলতা আছে। আমার এই যে খান নিয়ে আমি এখন মেডিকেলে গিয়েছিলাম 8-10 দিন আগে। একবার ওনারা আমাকে বললেন আপনি ভর্তি হতে হবে। এখন আমি গেলেই এই পর্যন্ত 3বার এই মেডিকেলের সাথে আমি যাই আসলে ওইটা ইনফরমেশন আনার জন্য যে এটা কী অবস্থায় আছে, কিন্তু ওরা গেলেই আমাকে ভর্তি দিয়ে যায় এবং আবার অপারেশন। এখন আমার ভয় করতেছে, এখন আরেকবার ওই জায়গাতে অপারেশন হবে। এটা ডাক্তাররা বলেছে নাকি, এখনও যাইনি আমি, তবে এই জায়গাতে আমার যাইতেই হবে। ঠিক আছে। 5 আগস্টের মূল ঘটনার সময় আপনি ঢাকায় কিভাবে গেলেন? সেখানে কিভাবে আন্দোলনে অংশগ্রহণ করলেন? ঢাকা আমি যে যাইনি, আমাদের বুকিং ছিল, গাড়ি 3টা বুকিং ছিল ওই জায়গাতে। আমরা ঢাকা 1 আগস্টে 6 আগস্টে হওয়ার কথা আমাদের, কিন্তু 1 আগস্টে আমরা ওই জায়গাতে আন্দোলনে ছিলাম। ওই দিন আন্দোলনের কথা ছিল আমাদের এই যে এয়ারপোর্ট রোডের কাছে, এবং 2-3টা জায়গা ছিল। 4 আগস্টও ছিল এবং 1 আগস্টে আমরা শুরু হয়েছিলাম বন্দরের পশ্চিম দিকে। ওই সময় আমরা 2:45 আমাদের খবর আসলো 12টার পর থেকে আমাদের অবস্থান ভালো, ঢাকায় আসা লাগবে না, আমাদের অবস্থান ভালো, আজকে আপনারা বিজয়ের মিছিলের জন্য প্রস্তুতি নেন। তখন আমরা ওই জায়গা থেকে বিজয়ের মিছিলের জন্য প্রস্তুতি নিব এমন সময় খালো আমাদের মিরপুর ইউনিয়নের নেতৃবৃন্দরা ফোন দিলেন, জগন্নাথপুরের নেতৃবৃন্দরা ফোন দিলেন জগন্নাথপুর আসার জন্য। আমি আমার বাড়িতে যাইনি, ওই জায়গাতে যে পোশাকে ছিলাম ওই পোশাক পরে আমি সরাসরি এই আমাদের জগন্নাথপুর বিজয় মিছিলে অংশ নিয়েছি। তখন তো নেটওয়ার্ক ছিল না, মানে আপনার কাছে ফোনটা কিভাবে গেল? 1 আগস্টের দিন নেটওয়ার্ক ছিল, 4 আগস্টও ছিল, 3 আগস্টও ছিল। বর্তমানে আপনি কেমন আছেন, বা আপনার এই জীবিকা নির্বাহ করতে পরিবারের কোনো সমস্যা আছে কিনা? বর্তমানে আসলে আমাদের সমস্যা হচ্ছে এই যে তেগিরা কম। বিগত দিন আপনারা এতক্ষণ শুধু সিলেটের আন্দোলন সংগ্রাম নিয়ে কথা বলেছে, আমার বাড়ি জগন্নাথপুর, কিন্তু এই দেশের প্রয়োজনে, দেশের নেতৃবৃন্দদের প্রয়োজনে, আলিম উলামাদের প্রয়োজনে আমরা অনেক সময় ঢাকামুখী সব সময় আমরা থাকি। 28 অক্টোবর যেহেতু আমরা ঢাকাতে ছিলাম, আমাদের ফিস মিডিয়ার সব কিছু ছবি আছে, বক্তব্য আছে। এই অনুযায়ী আমরা ওই সময় যখন আমরা সিলেট ছিলাম তখন দেখলাম সর্বোচ্চ 300 মানুষ ছিল। এর আগে কিন্তু অনেক ছিলেন, কিন্তু 3, 4, 5 1, 2, 3, 4, 5 এই 2 তারিখে মানুষ আস্তে আস্তে আমাদের কমতে থাকে। এবং আমরা যখন 4 তারিখ ওই জায়গাতে থাকি তখন আমরা এই জায়গাতে সর্বোচ্চ 200-250-300 মানুষ ছিল, কিন্তু একটা এটা বিভাগের আন্দোলন স্থল, এই জায়গাতে কয়েক হাজার মানুষ হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে ওরা এই আমাদের অধিকার কেমনে নেবে, ওরা কিভাবে নেতা বনবে, ওর বাগনাকে কিভাবে নেতা বানাবে, বাইকে কিভাবে নেতা বানাবে, ওদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, ওদের কিভাবে ফ্যামিলিকে ভালো রাখা যায়, ওরা ওই চিন্তাতে লেগে গিয়েছে। আহত হওয়ার পর সমাজ, বন্ধু বা রাজনৈতিক সংগঠনগুলো কিভাবে আপনাকে দেখছে? আহত হওয়ার পরে আসলে আমাকে আমার নেতৃবৃন্দরা সবাই আমার খোঁজখবর নিয়েছেন, এবারে জামাত ইসলাম সহ। এই দেশে কিন্তু আমরা রাজনীতিক এখন কোনো নির্বাচন আমাদের হয় নাই। আগামীতে নির্বাচন হতে পারে, আওয়ামী লীগকে, ফ্যাসিস্টকে নিধন করার জন্য আমাদের জুট হতে পারে। তো যাই হোক, আমাদের একটি উদ্দেশ্য, একটি লক্ষ্য, এই বাংলাদেশে যাতে আর কোনো আওয়ামী লীগের জন্ম না হয়। আপনি নিজেকে অবহেলিত কেন মনে করেন? আসলে আমি নিজেকে কখনো অবহেলিত মনে করি না।
আমি সব সময় এই দেশের একটা বীর সন্তান হয়ে থাকতে চেয়েছি। আজকেও কিন্তু আমি আমাকে কখনো অবহেলিত মনে করি না। এই যে আমার অনেক সমস্যা আজকে সাংবাদিক ভাইদের কারণে, উনি আমাকে দেখার পরে যে উনি আমাকে এত রেসপেক্ট করলেন, এত সম্মান করলেন, এই জন্য আমি কিছু কথা আপনাদেরকে সামনে এসে বলে দিয়েছি। আমি চাই না কখনো আমরা ব্যর্থতার পরিচয় দিয়ে আমরা এই দেশকে যাতে আগামী দিন সাম্য মানবিক দেশ তৈরি হয়, এই নিয়ে আমরা কাজ করব। কেউ কি প্রতিশ্রুতি দিয়েছিল সাহায্য করার ব্যাপারে বা পরবর্তীতে সাহায্য করে না, এরকম কেউ আছে? আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটা ঠিক। 5 আগস্টের পরে 8-9 আগস্টে আমাদের সুনামগঞ্জ জেলার শীর্ষস্থানীয় নেতা, বর্তমানে এই সুনামগঞ্জের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল স্যার, ওই জায়গাতে উনি একজন মুফতি দিয়ে আমার জন্য দোয়াও করিয়েছিলেন। উনি একজন নেতা, দোয়া করলাম, মুফতিও ছিলেন, আমিও ছিলাম, পিপি সাহেবের গড় কি একটি অনেক নেতৃবৃন্দরাও ছিলেন। ওই জায়গাতে দোয়া হলো। ফখরুদ্দিনের ইনশাআল্লাহ দলের জন্য অনেক কিছু করেছে, ব্যবসাটা নষ্ট করেছে, রাতের আধারে একটা রাতও ঘুমাতে পারে নাই। মনে মনে ভাবলাম যে আল্লাহ, তাহলে তো থেগিদের মূল্যায়ন আল্লাহ 1 লাখ দিয়ে দেন। আজকে দেখা গেল ওই দিনই একদিন পরেই আমার কাছে আবার ওরা মিরপুর থেকে সবাই জগন্নাথপুর থেকে গেল বলে, কি করছেন আপনি? ওকে যদি না দামিয়ে রাখি তাহলে তো আমাদের নেতৃত্বই থাকবে না। আপনার কাছে কোনো ঘটনার ছবি বা কোনো প্রমাণপত্র আছে? এটা এভেলেবল প্রমাণপত্র আছে। আমার ছবি বলতে আমার মোহাম্মদ ফখরুদ্দিন লাবলু নামে একটি আইডি আছে, আর ফখরুদ্দিন নামের একটি আইডি আছে। আপনারা সার্চ করলে আমার অনেক বৃত্তান্ত পাবেন। আমি বিগত 2024-এ কারা নির্যাতিত মানুষ, এই যে মন্ত্রীরা সংসদে বসে যে এই যে টকশোতে বক্তব্য দিয়েছিলেন যে আপনারা এই নির্বাচন করবেন, এই 2000 মানুষকে আপনারা বন্দী করলেন কেন? তখন কিন্তু এই মন্ত্রী জবাব দিয়েছিলেন, এই 2000 মানুষকে যদি আমরা বন্দি করতে না পারতাম তাহলে তো আমাদের নির্বাচনটা সাকসেস করতে পারতাম না। আজকে যে নির্বাচন দেখছেন আপনি সাকসেস হয়েছে, এটা তো ওদেরকে বন্দি করায়। কিন্তু আমরা কিন্তু আমরা জেল থেকে এসেছি জামিনে, কিন্তু আমাদেরকে মুক্ত করে আনতে পারে নাই। কিন্তু আমরা একটা দেশকে ফ্যাসিস্ট মুক্ত নয়, শুধু চিরদিনের মতো যাতে একটি মুক্ত বাতাসে মানুষ চলাফেরা করতে পারে এমন একটি দিন আমরা ঘটিয়ে দিয়েছি। জুলাই এবং আগস্টের মধ্যখানে 5 আগস্টে আপনাদেরকে একটি ঘোষণা দিয়েছিলাম স্বাধীনতার, আসলে আমরা স্বাধীন হইনি। এই যে সাংবাদিক ভাইয়েরা আছেন, ওদের অনেক কর্মদক্ষতার প্রয়োজন। এই যে পুলিশ ভাইয়েরা আছেন, ওদের কর্মদক্ষতার প্রয়োজন। আর্মি, বিডিআর সব ভাইদের, আপনারা যদি মানবিক হন, এই দেশকে যদি ফ্যাসিস্ট মুক্ত দেখতে চান, এই দেশের মানুষের সাম্য মানবিক দেশ দেখতে চান, এই ভাই যেভাবে এগিয়ে এসেছেন ওইভাবে আপনারও এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ইনশাআল্লাহ আগামীতে পূর্ণ হবে। বর্তমান সরকার, স্থানীয় প্রশাসন, দেশবাসীর উদ্দেশ্যে আপনি সর্বশেষ কি বলতে চান? আমি বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। এমন একটা আপনার সাংবাদিক ভাইকে আপনি বলে, আপনার যদি একটা মিশন থাকে, টার্গেট, আমাদের আন্দোলন ছিল কি তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবকে দেখতে চাই। এই ইউনূস সাহেবকে দেখতে চাওয়ায় ইউনূস সাহেবের উপর কিন্তু মামলা এসেছে। আর একজন যোগ্য ব্যক্তি, আমরা এতটুকু গর্ব করে বলতে পারি যে সারা পৃথিবীর মধ্যে একজন মানুষ যে সম্মানী আমাদের বাংলাদেশের, যে সারা পৃথিবীর মানুষ দাঁড়িয়ে যায়, এমন একজন মানুষকে আমাদের এই ছোটো বাংলাদেশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার পাওয়ায় আসলে আমরা খুশি। আগামী নির্বাচন কি করবেন ওইটা কিন্তু আগামীতে রয়ে গেছে। আজকের দিন পর্যন্ত আমি ওনার কোনো দুষ্কৃতি, আমার মতো ছোটোখাটো মানুষ আমি এটা খুঁজতে চাই না। ইনশাআল্লাহ যদি ধরা পড়ে বাংলাদেশের প্রয়োজনে যে কোনো তত্ত্বাবধায়ক হোক আর গভর্নমেন্ট হোক, যে কোনো ফ্যাসিস্টের জন্ম হোক, ইনশাআল্লাহ আমরা আন্দোলন করব। এবং এই দেশের মানুষ যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করে মনে করেছিলেন, আমি আজকে একটু কথা বলতে হবে এই জায়গাতে 2 মিনিট। আপনারা জানেন কি যে এই যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন, শুধু ফানিতে অক্ষত রেখেছিলেন 3000 বছর। কিসের জন্য? সারা পৃথিবীকে জানানোর জন্য যে ফেরাউন কি জিনিস ছিল এবং কিসের জন্য এই লাশ অক্ষত রাখা হলো। ঠিক তদ্রূপ আমাদের বাংলাদেশে সম্ভবত, এটা আমার বক্তব্য, এই যে যদি ফ্যাসিস্ট শেখ রেহানার জন্ম না হতো তাহলে আমরা জানতাম না যে বঙ্গবন্ধু মুজিব
মুজিবুর রহমানকে কিসের জন্য হত্যা করা হয়েছিল? এই বাকশাল নয়, উনি একটা বাকশাল একই সিস্টেম চালু করতে চেয়েছিলেন। উনি বাবা কিন্তু পারেন না, কিন্তু উনি ঠিকই পেরে গিয়েছিলেন। সহস্র মানুষকে আমার শহীদ করেছেন। এই জামাত ইসলামের দিলওয়ার হোসেন সাইদি হুজুর, এই যে আপনার নিজামি হুজুর, যারা উন্নয়ন করে পেট্রোলের টাকাটা বাঁচানোর জন্য হেঁটে হেঁটে সংসদে যাইতো। আমরা দল করতে পারি, বিএনপি বা জামাত করতে পারি। আজকে আমরা বিএনপি করবো এর জন্য যে জামাতকে গালি মারতে হবে এমন কোনো শিষ্টাচার আমাদের মধ্যে নেই। অন্যায় যদি কেউ করে থাকে ওইটা ভিন্ন বিষয়। তো আজকে এত দুঃখ কষ্ট পেয়ে এই জাতি যারা চেয়েছিল যে আর কখনো সম্ভব নয়, আমাদের জামাত ইসলাম, আমাদের বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দরা, হাই সোসাইটির নেতৃবৃন্দরা আজকে যাদেরকে দেখছেন আঙ্গুল নাচিয়ে নাচিয়ে আমাদের সম্মুখে বক্তব্য দেন, ওরা বলেছে 41-এর আগে কথা বলাই সম্ভব নয়। শেখ হাসিনা মইরা আনলে দেখি কি হয়। আমরা যে একটা ইতিহাসে রচনা করতে পেরেছি, ইতিহাসের সাক্ষী হিসাবে আমরা থাকতে পারায়, এই দেশকে দেখাতে পারা, এই দেশের মানুষকে মুক্তি দিতে পারা, না হলে কিন্তু আপনাদের যে গুম খুন হত্যা ছিল এটা আজকে অব্যাহত থাকতো। 5 আগস্টের পরে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কোনো ঘটনা নেই। আগে কিন্তু লাশের টুপ আপনারা দেখেছিলেন। জামাত বিএনপি মনে করেছিলেন যদি ওরা কখনো আসে আপনাদের 5 লক্ষ মানুষ একদিনে মেরে দিবে। এই 5 লক্ষ মানুষ কিন্তু আপনাদেরকে মারে নাই, আপনাদেরকে সুসম্মান দিচ্ছে। আপনাদেরকে আগামী রাজনীতি শিষ্টাচার শেখানোর জন্য অনেক নেতৃবৃন্দরা এখনও কিন্তু আপনারা অত্যাচার সহ্য করছেন। এটা দেখে আমি বাংলাদেশের জনগণের উপর আসলে আস্থা এনেছি এবং আমি গর্ববোধ করতেছি এই জনগণ নিয়ে আমাদের উন্নতশীল একটি রাষ্ট্রে পৌঁছানো সম্ভব। আপনার নাম, আপনার পিতার নাম, আপনার গ্রামের নামটা বলুন। আমি মোহাম্মদ ফখরুদ্দিন লাবলু। আমার গ্রাম লহরি, ফুস্টাবি শাসন ফাতামাপুর, মিরপুর ইউনিয়ন, জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ জেলা। আপনার পিতার নামটা কি? আমার পিতার নাম মোহাম্মদ ফজল উদ্দিন ওরফে বড় বেটা। আমার বাবা একজন ফুটবল তারকা ছিলেন, অনেক দামি দামি একটা মানুষ ছিলেন। ওনার সম্মানে কিন্তু আমরা অনেক জায়গায় এখন পর্যন্ত সম্মান পাই। বা আজকে আপনাদের সম্মুখে আমি দাঁড়াতে যে পেরেছি, আমার এই যে জিলুভাইয়ের মাধ্যমে জগন্নাথপুর পত্রিকার জন্য আমি একটু দোয়া করে গেলাম। ইনশাল্লাহ এই পত্রিকা অনেক দূর এগিয়ে যাবে, যেহেতু এখনও সব কিছু ঠিকঠাক হয় নাই। 5 আগস্টের পরে একটা, এই যে 1971 সালের পরে হাল ধরা, আর জুলাইয়ের আন্দোলনের পরে 5 আগস্টের পরে এই বাংলাদেশের যারা সাংবাদিকরা আছেন, সত্য কলমদিষ্টা আছেন, বিগত দিন ওরা ছদ্মবেশে অনেক প্রকার আন্দোলন সংগ্রাম করেছেন। আজকে ওরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যদি আস্তে আস্তে দাঁড় করান, ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের পরিচয় ফুটে উঠবে, আমাদের বক্তব্য ফুটে উঠবে, আর আপনারাও জানতে পারবেন। আপনারা দোয়া করবেন জগন্নাথপুর পত্রিকার জন্য। আসলে আমি আমার পরিচয়টা দিতে চাই না, আমি কোনো পরিচয় চাই না। আমি চাই এই বাংলাদেশের মানুষের নীতিকতার পরিবর্তন হোক। জগন্নাথপুর উপজেলার প্রত্যেকটা রাজনীতিবিদদের আগের স্বৈরতন্ত্রের নীতিকতাটা পরিবর্তন হোক। কারণ এই জায়গা যারা বলবে যে এত বড় বড় আন্দোলনকারী, আসলে এমন কোনো কথা না। এই জায়গা আব্দুল সামাদ আজাদের এলাকা, এই জায়গা আবার এই যে এই মান্নান সাহেবের এলাকা, এই জায়গা সবসময় একটা মন্ত্রীপদস্থ এলাকা। এই জায়গাতে বড় বড় ফুস দেওয়া হয়েছে কিসের জন্য? এই জায়গাতে অনেক নির্যাতন হয়েছে। এখন যদি আপনারা আমাদের নির্যাতনকে দামিয়ে আপনি আওয়ামী লীগকে, এটার স্পষ্ট প্রমাণ হয়ে যাবে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন। কারণ এই জায়গা মন্ত্রী এলাকা, মন্ত্রীর পদ পদবি দেওয়া হয় কোন জায়গায়? গুরুত্বপূর্ণ কিন্তু পদ। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে না, আব্দুল সামাদ আজাদ সাহেব, এবং পয়লা অর্থ প্রতিমন্ত্রী, পরবর্তীতে সরাসরি পরিকল্পনা মন্ত্রী কিন্তু যা অন্যায় অপরাধ আছে সম্পূর্ণ পরিকল্পনা তাইনর। এই দেশে যদি ভালো কোনটা করেন এইটাও তাইনর উদ্যোগ, বাদ কোনটা করলে এইটাও তাইনর উদ্যোগ। কিন্তু আপনারা ভালো হয়েছে কি বাদ হয়েছে এটা আপনারা জানেন। জুলাইয়ের বিপ্লব, শহীদের রক্ত এখনও রাজপথ থেকে যায় নাই। এখন আমরা কেউর প্রশংসাও করতে পারতেছি না। উন্নয়ন দিয়ে আমরা মাটি কেটে খাইতে চাই না। এই যে পদ্মা সেতু বলেন আর মেট্রো রেল বলেন, এই পদ্মা সেতু মেট্রো রেল দিয়ে দুর্নীতি করে আপনারা খেয়েছেন 200 টাকা পেঁয়াজ। এই পদ্মা সেতুর দুর্নীতি করে আপনারা খেয়েছেন 200-র উপরে সয়াবিন। এই দুর্নীতির মাধ্যমে যদি এই দেশটাকে উন্নয়নশীল করতে চান, এটাতে আমরা চাই না। আমরা চাই সর্বপ্রথম মানুষ হত্যা বন্ধ করতে হবে। সর্বপ্রথম
মানবিক কালচারগুলা যেগুলো আছে, সামাজিক কালচারগুলাকে, ভালো দিকগুলোকে আপনারা ফুটিয়ে তুলতে হবে, মাদকগুলা বন্ধ করতে হবে। এই যে বিগত দিনে যেভাবে টেন্ডার মেন্ডারি 1 বছর 5 আগস্টের পরে হয়েছে, এটা আমরা দেখতে চাই না। এটা ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে ছিল বিদায় ওই লোকগুলাও ওইটা করেছে। আমরা কিন্তু ত্যাগী মানুষ, আমরা আন্দোলন সংগ্রামকারী রাজপথের আগের শ্রেণীর মানুষ ছিলাম। আমরা কখনো এখনো 2 টাকার দুর্নীতি করি না, কেউ বলতে পারবে না। আমি এই লাইভে চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি কেউ বলতে পারেন আমি 2 টাকার চাঁদাবাজি করেছি, দুর্নীতি করেছি, আপনারা আমার বিচার করবেন। এর জন্য আমরা বারবার চেষ্টা করব যে একটা দেশ যাতে, আমাদের উপজেলা যাতে, এই যেহেতু এটা আওয়ামী লীগের কোম্পানি, এই কোম্পানি থেকে তারেক রহমান সাহেবকে এবং শফিকুর রহমান সাহেব যিনি প্রধানমন্ত্রী হবেন, তাদেরকে যাতে আমরা উপহার দিতে পারি যে এই একটি অঞ্চল এইভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্টের নির্যাতনের শিকার ছিল। আজকে আপনারা কি উদ্যোগ নেবেন? এই জায়গার জগন্নাথপুরে কিন্তু কোনো উন্নয়ন তেমন হয় নাই। এটা হচ্ছে এখন যদি জুলাইয়ের বিপ্লব হতো না, ওদের অ্যাকাউন্টে কোনো টাকাই থাকতো না। আপনারা জানেন, আপনারা খেয়েছেন সব কিছু, নিত্যপণ্যের দাম, আলু দিয়ে বেগুনি হয়, বেগুনি দিয়ে আলু হয়, এমন কিচ্ছা শুনতে শুনতে এখন যেহেতু আপনারা জানেন ডক্টর ইউনূস সাহেবের জন্য এই দেশের বর্তমানে আমাদের রিজার্ভ মোটামুটি ঠিক আছে। আগামী আমরা আশা করতে পারি জামাত বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ।